হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের 4th সেমিস্টার ক্লাস 12-এর ভূগোলের মানবীয় ভূগোল চ্যাপ্টারের প্রথম অধ্যায়ের 1.2 অর্থাৎ দ্বিতীয় যে সাব চ্যাপ্টার জনসংখ্যা বৃদ্ধির ধারণা কনসেপ্ট অফ পপুলেশন গ্রোথ সম্পর্কে এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো কনসেপ্ট অফ পপুলেশন গ্রোথের একটা গুরুত্বপূর্ণ তত্ত্ব সেটা হচ্ছে ম্যালথাসের তত্ত্ব। তো এই তত্ত্বটাই হচ্ছে আমাদের এই ভিডিওর মূল আলোচ্য বিষয়। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো চলো শুরু করি। তাহলে দেখো, আমাদের এখানে যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির ধারণা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আলোচনার বিষয়, যার মধ্যে ম্যালথাসের তত্ত্বটাকে আমাদেরকে প্রায়োরিটি দিতে হবে এবং তার সঙ্গে সম্পর্কিত প্রশ্নগুলো আমাদেরকে বেশি করে করতে হবে। তো প্রথম যে প্রশ্নটা আছে যে জনসংখ্যা বৃদ্ধি কাকে বলে, এর কারণগুলি লেখো। তাহলে জনসংখ্যা বৃদ্ধির যদি আমরা ডেফিনেশন দিতে যাই তাহলে দেখো, এটাই হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। বলছে কোনো নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বা দেশে নির্দিষ্ট সময়ের ব্যবধানে বসবাসকারী জনসংখ্যার পরিবর্তন বা হ্রাস বৃদ্ধিকে ওই অঞ্চলের জনসংখ্যা বৃদ্ধি বলা হয়। ঠিক আছে, হ্রাস এবং বৃদ্ধি দুটো জিনিসকেই কিন্তু জনসংখ্যা বৃদ্ধি বলা হচ্ছে, বা পপুলেশন গ্রোথ। কথাটা হচ্ছে পপুলেশন গ্রোথ। এখানে হ্রাসটাও হবে আবার বৃদ্ধিটাও হবে। আমাদের শুনে মনে হতে পারে যেটা শুধুমাত্র বৃদ্ধিকে বোঝায়, সেটা কিন্তু নয়। বৃদ্ধি মানে সেটা পজিটিভ গ্রোথ হতে পারে, নেগেটিভ গ্রোথ হতে পারে। তো দেখো, জন্ম, মৃত্যু এবং পরিব্রাজনের মাধ্যমে মূলত গুণোত্তর হারে জনসংখ্যা বৃদ্ধি ঘটে থাকে। তাহলে এটা হচ্ছে তোমার জনসংখ্যা বৃদ্ধির ডেফিনেশন। এরপরে দেখো, জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি কী কী। প্রথম কারণ কি আছে? 1 নম্বর হচ্ছে বাল্যবিবাহ, 2 নম্বর হচ্ছে স্বল্প শিক্ষার হার, 3 নম্বর নারীদের স্বল্প সামাজিক মর্যাদা, 4 নম্বর হচ্ছে জন্ম নিয়ন্ত্রণে অনীহা, 5 নম্বর হচ্ছে সন্তানকে পারিবারিক আয় বৃদ্ধির উৎস বলে মনে করা, 6 নম্বর হচ্ছে নিম্ন মৃত্যু হার, 7 হচ্ছে উন্নত চিকিৎসা ব্যবস্থার ফলে মানুষের গড় আয়ু বৃদ্ধি, 8 নম্বর হচ্ছে অন্য দেশ থেকে মানুষজনের অনুপ্রবেশ প্রভৃতি। তাহলে এই কতগুলো কারণের জন্য কিন্তু জনসংখ্যা বৃদ্ধি পায়। এবং এই যে জনসংখ্যা বৃদ্ধির কারণগুলো যেগুলো দেখা যাচ্ছে, এগুলো বেশিরভাগই কিন্তু উন্নয়নশীল দেশে বেশি দেখতে পাওয়া যায়। বুঝতে পারছো? উন্নয়নশীল দেশ মানে আমাদের ভারত, বাংলাদেশ, পার্শ্ববর্তী যে সমস্ত দেশগুলো রয়েছে এগুলো হচ্ছে তোমার উন্নয়নশীল দেশ। আর উন্নত দেশ বলতে যেগুলো তোমার ইউরোপিয়ান কান্ট্রি বা আমেরিকান কান্ট্রি যেগুলো আছে, এগুলো উন্নত দেশ। তো আমাদের দেশে এখন জনসংখ্যা বৃদ্ধি যে কারণগুলো আছে সেগুলো এই সমস্ত কারণে কিন্তু হয়। ভারত, চায়না, এগুলো সবই। এরপরে দেখো, পরের প্রশ্ন আছে জনসংখ্যা বৃদ্ধির হার কি। তাহলে জনসংখ্যা বৃদ্ধির হার কতটা আমরা ব্যবহার করে থাকি, তাহলে এই জিনিসটা কি। তো বলছে দেখো, জনসংখ্যা বৃদ্ধির হার এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকার উন্নয়নশীল দেশগুলিতে জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি। যেমন ভারত, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, সোমালিয়া ইত্যাদি। অপরদিকে সুইডেন, নেদারল্যান্ড, জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড প্রভৃতি উন্নত দেশগুলিতে জনসংখ্যা খুবই ধীর গতিতে বৃদ্ধি পাচ্ছে। তাহলে জনসংখ্যা বৃদ্ধির হার বলছে যে প্রতি হাজার জনসংখ্যাতে যে পরিমাণ জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেটাই হচ্ছে তোমার জনসংখ্যার হার। এরপরে দেখো যেটা আছে জনসংখ্যার অভিক্ষেপ বলতে কি বোঝো। অভিক্ষেপ মানে প্রজেকশন। তাহলে পপুলেশন প্রজেকশন, অর্থাৎ বর্তমানে যে জনসংখ্যাটা আছে ভবিষ্যতে সেটা এই হারে বৃদ্ধি পেলে কোন জায়গাতে পৌঁছাবে, এই যে একটা মানে ভবিষ্যৎবাণী, এটাই হচ্ছে অভিক্ষেপ। দেখো, হচ্ছে কোনো দেশ বা সমগ্র পৃথিবীর পূর্ববর্তী বা বার্ষিক জনসংখ্যা বৃদ্ধি বা দশকীয় জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতি পর্যালোচনা করে আগামী বছরগুলির আনুমানিক জনসংখ্যার পূর্বাভাসকে জনসংখ্যার অভিক্ষেপ বলা হয়। উদাহরণ হচ্ছে ভারতের জনসংখ্যা অভিক্ষেপ অনুসারে এই দেশের জনসংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে সেই ধারা বজায় থাকলে 2050 সাল নাগাদ 166 কোটিতে গিয়ে পৌঁছাবে। তাহলে এটাই হচ্ছে তোমার জনসংখ্যার অভিক্ষেপ। এরপরে দেখো আছে জনসংখ্যা বৃদ্ধি সংক্রান্ত তত্ত্বগুলি কি কি এবং সর্বাধিক জনপ্রিয় তত্ত্ব কোনটি। তাহলে দেখো, সর্বাধিক জনপ্রিয় তত্ত্ব এবং তত্ত্বগুলি কি কি। অনেকগুলোই তত্ত্ব আছে, শুধুমাত্র একটা তত্ত্ব নেই, কিন্তু আমাদের সবথেকে জনপ্রিয় এবং আমাদের সিলেবাসে যেটা আছে সেটা সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে। বলছে ম্যালথাস, কার্ল মার্কস, অ্যাডাম স্মিথ, মাইকেল টমাস স্যাডলার প্রমুখ চিন্তাবিদগণ জনসংখ্যা সম্পর্কিত চিন্তাধারা তুলে ধরেছেন, তবে ম্যালথাসের তত্ত্বটি কিন্তু সর্বাধিক জনপ্রিয়তা লাভ করে।
তাহলে এটা গেল এই প্রশ্নের উত্তর। এরপর দেখো আছে ম্যালথাসের তত্ত্বের অনুমানগুলি কী কী। তাহলে ম্যালথাস দেখো যে তত্ত্বটা উপস্থাপন করেছেন সে কিন্তু কতগুলো অনুমানের উপরে বেস করে কিন্তু তত্ত্বটা উপস্থাপন করেছেন। তাহলে সেই অনুমানগুলি কী কী সেটা আমাদেরকে জানতে হবে। তার দেখো অনুমানগুলি কী কী আছে। প্রথম যেটা আছে ম্যালথাস প্রদত্ত তত্ত্বটি বেশ কিছু অনুমানের উপর নির্ভরশীল। সেগুলি হলো, এক নম্বর হচ্ছে মানব সমাজের অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে খাদ্য কিন্তু অপরিহার্য, অর্থাৎ মানুষ খাদ্য ছাড়া বেঁচে থাকবে না, শুধুমাত্র মানুষই কেন কেউই বেঁচে থাকবে না। তো এখানে কিন্তু প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে খাদ্য হচ্ছে অপরিহার্য। 2 নম্বর মানুষ সামাজিক জীব, বংশ বিস্তারের মাধ্যমে পরিবেশে চাপ বৃদ্ধি এবং প্রতিরোধে টানাপোড়েন থাকা সত্ত্বেও নরনারীর মধ্যে আকর্ষণ চিরন্তন এবং প্রয়োজনীয়। 3 নম্বর হচ্ছে জীবনযাত্রার মান এবং সন্তান উৎপাদন প্রত্যক্ষভাবে সম্পর্কযুক্ত। 4 নম্বর হচ্ছে কৃষির ক্ষেত্রে ক্রমহ্রাসমান কৃষিভিত্তিক অর্থনৈতিক বৃদ্ধির উপস্থিতি। 5 নম্বর হচ্ছে দেশের জনসংখ্যা বৃদ্ধি এবং খাদ্য উৎপাদনের মধ্যে নিবিড় সম্পর্ক থাকবে, যেখানে অন্য কোনো প্রতিরোধ ছাড়াই খাদ্য উৎপাদন বৃদ্ধি ও সরবরাহের উন্নতি ঘটলেই জনসংখ্যা বৃদ্ধি পাবে। তাহলে এই হচ্ছে তার তত্ত্বের অনুমান। ঠিক আছে, এরপরে দেখো যে প্রশ্নটা আছে বলছে যে ম্যালথাস তার জনসংখ্যা বৃদ্ধির তত্ত্বটি কত সালে কোন গ্রন্থে তোমার প্রকাশ করেন, অর্থাৎ প্রথম তার তত্ত্বটি কোন গ্রন্থে প্রথম প্রকাশিত হয় এবং সর্বশেষ সংস্করণটি কত সালে প্রকাশিত হয় ম্যালথাসের তত্ত্বে। তাহলে দেখো 1798 সালে ম্যালথাস তার অ্যান এসে অন দ্য প্রিন্সিপল অফ পপুলেশন নামক গ্রন্থে জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতি সংক্রান্ত তত্ত্ব তুলে ধরেছিলেন। গ্রন্থটির প্রথম খণ্ডের জনপ্রিয়তার কারণে 1803 সালে এই গ্রন্থের দ্বিতীয় খণ্ডটি প্রকাশিত হয়। তার সর্বশেষ ষষ্ঠ পরিমার্জিত সংস্করণটি প্রকাশিত হয় 1826 সালে। ম্যালথাস কর্তৃক জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতি এবং খাদ্যের উৎপাদন সম্পর্কিত মতবাদ ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব নামে পরিচিত। পরিষ্কার হলো। তাহলে এরপরে দেখো যেটা আছে বলছে যে জনসংখ্যা সম্পর্কিত ম্যালথাসীয় তত্ত্বটি ব্যাখ্যা করো। তাহলে এবার দেখো আমাদের জনসংখ্যা সম্পর্কিত ম্যালথাস যে তত্ত্বটা দিয়েছেন সেটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। তাহলে দেখো কিভাবে আছে, দেখো ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটিকে নিম্নলিখিতভাবে ব্যাখ্যা করা হলো। প্রথমে আছে দেখো জ্যামিতিক হারে জনসংখ্যা বৃদ্ধি। তাহলে জ্যামিতিক হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে 2, 4, 6, 8, 10, 12, 14, 16 এরকম, এটা হচ্ছে জ্যামিতিক হার। হ্যাঁ, ম্যালথাসের মতে নরনারীর চিরন্তন আকর্ষণ এবং প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যের কারণে প্রতি 25 বছর অন্তর কোনো নির্দিষ্ট স্থানে জনসংখ্যা প্রায় দ্বিগুণ হতে থাকবে। আর যদি কোনো প্রতিবন্ধকার সম্মুখীন না হয় তাহলে পরবর্তী 25 বছরে অন্তর জনসংখ্যা 1, 2, 4, 4, 8, 16, 32, 64, 128, 256, 512 এইভাবে বাড়তে থাকবে এবং একটা সময় পৃথিবীতে মানুষের দাঁড়ানোর মতো কোনো জায়গা অবশিষ্ট থাকবে না। এইভাবে যদি জনসংখ্যাটা বাড়তে থাকে। দেখো এই যে জনসংখ্যা জ্যামিতিক বৃদ্ধি, এই যে গ্রাফটা আছে এই গ্রাফটা কিন্তু তোমাদেরকে আঁকতে হবে। এখানে এই দিকে দেখাচ্ছে তোমার কোটিতে জনসংখ্যা 2, 4, 6, 8, 10, আর এটা দেখাচ্ছে সময়। হ্যাঁ, 25, 50, 75, 100 এই কটা ভাগে ভাগ করেছে। তাহলে 25 বছরে যদি 2 কোটি হয়, 50 বছরে সেটা 4 কোটি। হ্যাঁ, তারপরে 75 বছরে সেটা 8 কোটি, 100 বছরে সেটা 16 কোটি, এরকম হারে কিন্তু বাড়তে থাকবে। এই হলো তার জ্যামিতিক হারে জনসংখ্যা বৃদ্ধি। আর কি গাণিতিক হারে জনসংখ্যা আর খাদ্যের যোগান। জ্ঞানিতিক হারে খাদ্যের যোগান, জ্যামিতিক হারে জনসংখ্যা বৃদ্ধি, গাণিতিক হারে খাদ্যের যোগান। তাহলে জ্ঞানিতিক হার কোনটাকে বলছে? ম্যালথাসের মতে কোনো দেশের জনসংখ্যার পরিমাণ ওই দেশের সম্পদের দ্বারা নির্ধারিত হয়। তার মত অনুযায়ী জনসংখ্যার বৃদ্ধির জ্যামিতিক হারে হলেও খাদ্যের উৎপাদন বৃদ্ধি হবে গাণিতিক হারে, অর্থাৎ প্রতি 25 বছর অন্তর খাদ্যের আঙ্কিক বৃদ্ধি হবে 1, 2, 3, 4, 5, 6 এইভাবে। তাহলে এই দেখো এখানে খাদ্যের যোগানটাকে এরকমভাবে বৃদ্ধি করাচ্ছে, অর্থাৎ 25 বছরে 1, 50 বছরে 2, 75 বছরে 3, 100 বছরে 4 এরকমভাবে কিন্তু খাদ্যের যোগানটা বৃদ্ধি পাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে। হ্যাঁ, এবারে কি হচ্ছে, আর খাদ্যের যোগানটা দেখো জনসংখ্যা বৃদ্ধি আর খাদ্যের যোগানের মধ্যে সম্পর্ক, অর্থাৎ এই যে দেখো ভারসাম্যটা, এটা কি হচ্ছে, তোমার জনসংখ্যাটা একদিকে বৃদ্ধি পেয়ে যাচ্ছে, এইদিকে জনসংখ্যা বৃদ্ধিটা দেখাচ্ছে, আর এদিকে খাদ্যের যোগানটা তোমার দেখাচ্ছে। এরকমভাবে যদি গ্রাফটা বাড়তে থাকে তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। কিন্তু যখনই এই ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে তখনই কিন্তু ওই বিপর্যয় এবং দুর্ভিক্ষ মহামারী এটা সৃষ্টি হবে, এটাই বলছে। তাহলে এটা গেল তোমার দুটো গ্রাফ। এরপর দেখো ভারসাম্যহীন অবস্থা। এখানে কিন্তু যে সম্পর্কটা এটা কিন্তু ভারসাম্যের ছবিটা দিয়েছে। তাহলে তোমার কিন্তু 3টে ছবি দিতে হবে। প্রথমে হচ্ছে জ্যামিতিক হারে বৃদ্ধি,
তারপরে তোমার গাণিতিক হারে খাদ্যের যোগান বৃদ্ধি, আর এখানে খাদ্য আর জনসংখ্যা দুটোর মধ্যে সম্পর্ক, এই জিনিসটা কিন্তু উনি দেখিয়েছেন। এরপর দেখো ভারসাম্যহীন অবস্থা কখন দিচ্ছে, হচ্ছে ম্যালথাসের ধারণা অনুযায়ী দীর্ঘদিন ধরে কোনো অঞ্চল বা দেশের জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে খাদ্যের যোগান সঠিকভাবে বৃদ্ধি না পেলে কালক্রমে তা একটি ভারসাম্যহীন অবস্থার সৃষ্টি করবে। কৃষিক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রতিদান বিধি কার্যকর হলে একটি নির্দিষ্ট সীমার পর ফসল উৎপাদন হ্রাসের প্রবণতা দেখা যাবে, ফলে খাদ্য সংকট চরম সীমায় পৌঁছাবে এবং জনবিস্ফোরণ ঘটবে। তাহলে এই হলো তোমার ম্যালথাসের তত্ত্বের ব্যাখ্যা বা মূল কথা। ঠিক আছে, এরপরে দেখো যেটা আছে, বলছে ম্যালথুসিয়ান তত্ত্বের দৃষ্টিকোণে কৃষিক্ষেত্রে হ্রাসমান উৎপাদন নির্ভরতা বলতে কি বোঝো? তাহলে কৃষিক্ষেত্রে হ্রাসমান নির্ভরতা বলতে কি বোঝাচ্ছে? দেখো বলছে কি, জনসংখ্যার জ্যামিতিক হারে বৃদ্ধির সঙ্গে খাদ্যের যোগানের গাণিতিক হারে বৃদ্ধি জনসংখ্যা এবং খাদ্যের মধ্যে একটা ফাঁক তৈরি করবে, যা দারিদ্রতা এবং অনাহারকে ডেকে আনবে। এর কারণ হিসাবে ম্যালথাস কৃষিক্ষেত্রে ক্রমহ্রাসমান উৎপাদন বিধিকে চিহ্নিত করেছেন। তার মতে একটি নির্দিষ্ট পরিমাণ জমিতে কোনো রকম কৃষি পদ্ধতির পরিবর্তন না করে শুধুমাত্র শ্রম এবং মূলধন বাড়িয়ে যদি উৎপাদন বৃদ্ধি করার চেষ্টা করা হয়, সেক্ষেত্রে প্রতিবার বাড়তি উৎপাদন যা হবে তা পরিমাণ ক্রমান্বয়ে কমতে থাকবে। উদাহরণ হিসাবে উনি বলছেন কি, কোনো একটা নির্দিষ্ট পরিমাণ জমিতে প্রথমে 2 জন শ্রমিক 10 কেজি গম উৎপাদন করতে সক্ষম, যদি আরও 2 জন শ্রমিক অতিরিক্ত নিয়োগ করা হয় তাহলে গমের উৎপাদন আরও 7 কেজি বৃদ্ধি পাবে, অর্থাৎ মোট উৎপাদন 17 কেজি। যদি আরও 2 জন অতিরিক্ত শ্রমিক নিয়োগ করা হয় তাহলে মোট উৎপাদন 21 কেজি, অর্থাৎ 4 কেজি মাত্রায় বৃদ্ধি পাবে। সুতরাং দেখা যাচ্ছে প্রত্যেকবার বাড়তি উৎপাদনের পরিমাণ ক্রমান্বয়ে কমতে থাকছে। তার কারণ হলো জমির একটি নির্দিষ্ট পরিমাণ ধারণ ক্ষমতা আছে, তাই কোনো প্রকার কৃষি পদ্ধতির পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র শ্রম এবং মূলধনের বিনিয়োগ করে জমির উৎপাদন ক্ষমতা একটি নির্দিষ্ট সীমার পর আর বৃদ্ধি করা সম্ভব হয় না। বুঝতে পেরেছ? কিন্তু জনসংখ্যা কিন্তু বেড়ে যাবে, এটাই হচ্ছে তোমার এই তত্ত্বের মূল কথা। এরপরে দেখো যেটা আছে, বলছে ম্যালথাসের তত্ত্বের 3টি গুরুত্ব লেখো। তাহলে ম্যালথাস যে তত্ত্বটা দিয়েছেন তার কিন্তু কিছু গুরুত্ব আছে, তার মধ্যে এখানে 3টে গুরুত্ব কি বলছে দেখো। বলছে জনসংখ্যা সম্পর্কিত ম্যালথাসের বক্তব্যে যথেষ্ট ত্রুটি থাকলেও জনসংখ্যা বৃদ্ধি এবং নিয়ন্ত্রণের ধারাবাহিকতায় ম্যালথাসের তত্ত্বটিকে অস্বীকার করা যায় না। এই তত্ত্বের গুরুত্বগুলি কি? প্রথম জনসংখ্যা বৃদ্ধি সংক্রান্ত ধারণা প্রদান। বলছে ম্যালথাসই প্রথম ব্যক্তি যিনি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গির মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশকে জনসংখ্যা বৃদ্ধির কুফল সম্পর্কে সচেতন করেছিলেন। এমনকি তিনিই প্রথম কিভাবে জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়ে কিন্তু সুদৃঢ় মতামত প্রদান করেন। 2 নম্বর কি, প্রাকৃতিক সম্পদের সঙ্গে মানুষের সম্পর্ক। এটা কি বলছে? ম্যালথাস সমাজকে বোঝাতে চেয়েছেন যে প্রকৃতির মধ্যে সম্পদের যে ভাণ্ডার রয়েছে তা একদিন কমে যেতে বাধ্য, তাই প্রাকৃতিক সম্পদকে অক্ষুণ্ণ রাখার জন্যই জন্মহার নিয়ন্ত্রণকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। 3 নম্বর দেখো আছে জনসংখ্যা ও শ্রমের সম্পর্ক। অর্থনীতিবিদ রিকার্ডো ম্যালথাসের তত্ত্বের দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিলেন। তিনি বলেছিলেন শ্রম মূল্য এবং জনসংখ্যার হার ওতপ্রোতভাবে জড়িত। জনসংখ্যা কম হলে শ্রমিকের অভাব দেখা যায়, ফলে শ্রম মূল্য বৃদ্ধি পায়। তবে জনসংখ্যা বৃদ্ধি পেলে শ্রমিকের অভাব না থাকায় শ্রম মূল্য কিন্তু হ্রাস পায়। তাহলে এই হলো তার তত্ত্বের 3টি গুরুত্ব। এরপর দেখো আছে, বলছে জনসংখ্যা বৃদ্ধি এবং নিয়ন্ত্রণে ম্যালথাসের তত্ত্বের ত্রুটিগুলি লেখো। তাহলে উনি যে তত্ত্বটা দিয়েছেন তার সমালোচনা বা ত্রুটি কী কী আছে সেগুলো আমাদেরকে লিখতে হবে। তো প্রথম ত্রুটি কি, যে প্রযুক্তিগত উন্নতিকে অস্বীকার করা, অর্থাৎ প্রযুক্তির উন্নতির ফলে যে তোমার উৎপাদনটা আরও বেশি হারে বাড়তে পারে, সেটা গাণিতিক হারে না বেড়ে আরও বেশি হারে বাড়তে পারে, সেটা জ্যামিতিক হারে হোক বা না হোক, তো সেটা কিন্তু তিনি অস্বীকার করছেন। বলছে ম্যালথাস তার তত্ত্বে জমির পরিমাণ এবং খাদ্য উৎপাদনের ক্ষমতাকে স্থির বলে ধরে নিয়েছিলেন, কিন্তু তিনি প্রযুক্তিবিদ্যার অভাবনীয় উন্নতির কথা চিন্তা করেননি, যেটা আমাদের বর্তমানে ওই সবুজ বিপ্লবের জন্য হচ্ছে। বুঝতে পেরেছো? কৃষি প্রযুক্তি এবং কারিগরি বিদ্যার উন্নতি সাধনের দ্বারা খাদ্য উৎপাদন বৃদ্ধি করা সম্ভব, যেমন জৈব এবং রাসায়নিক সার প্রয়োগ, উন্নত যন্ত্রপাতির ব্যবহার, জলসেচের সুবিধা, উচ্চ ফলনশীল বীজের ব্যবহার, কীটনাশকের ব্যবহার ইত্যাদি দ্বারা জমির উৎপাদন ক্ষমতা বেশ কয়েক গুণ বাড়িয়ে তোলা সম্ভব হয়। এরপর দেখো আছে ভ্রান্ত খাদ্য ও জনসংখ্যা বৃদ্ধির হারের ধারণা।
উনি যে ধারণাটা দিয়েছেন খাদ্য এবং জনসংখ্যার মধ্যে সম্পর্কের, উনি সেটাকে তোমার ভ্রান্ত বলছে এখানে। কেন বলছে? বলছে ম্যালথাসের মতে 25 বছর অন্তর জনসংখ্যা এবং খাদ্য উৎপাদন যে হারে বৃদ্ধি পায় বাস্তব অভিজ্ঞতা তা সমর্থন করে না। বিশ্বের কোনো দেশেই এই অনুপাতে জনসংখ্যা বৃদ্ধির হারের প্রমাণ পাওয়া যায়নি। তার মতে 25 বছরে কোনো দেশের জনসংখ্যা দ্বিগুণ হবে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে 100 বছরে, মেক্সিকো, ইরান এবং বাংলাদেশে 29 বছরে এবং ব্রিটেনে 280 বছরে জনসংখ্যা দ্বিগুণ হয়েছে। এরপর দেখো পরিবহন ব্যবস্থার উন্নতি। বলছে পরিবহন ব্যবস্থার উন্নতির ফলে খাদ্য উৎপাদনে স্বনির্ভর দেশগুলি বিদেশে খাদ্যদ্রব্য রপ্তানি করে, আবার বিদেশ থেকে অন্যান্য সামগ্রী আমদানি করে। অপরদিকে খাদ্য উৎপাদনে যে সমস্ত দেশ স্বনির্ভর নয় তারা তাদের শিল্পজাত দ্রব্য রপ্তানি করে এবং খাদ্যদ্রব্য আমদানি করে। তাই বর্তমান যুগে খাদ্যদ্রব্য উৎপাদন কম হওয়ার কারণে দুর্ভিক্ষের সম্ভাবনা কিন্তু খুবই ক্ষীণ। তাহলে এই গেল তোমার তার তত্ত্বের কতগুলো ত্রুটি। এরপর দেখো আছে নব্য নিয়ম ম্যালথুসিয়ান তত্ত্ব কাকে বলে? তাহলে নব্য ম্যালথুসিয়ান তত্ত্ব বা নিও ম্যালথিজম কোনটাকে বলছে? বর্তমান জনসংখ্যা তত্ত্ববিদরা ম্যালথাসের তত্ত্বের মৌলিকত্ব স্বীকার করে কিছু পরিমার্জন করে নতুনভাবে ম্যালথাসের সমরূপ তত্ত্বের অবতারণা করেন। এটি নব্য ম্যালথুসিয়ান তত্ত্ব নামে পরিচিত। এই সকল জনসংখ্যাবিদ মূলত ম্যালথাসের মতবাদের অনুসারী। নব্য ম্যালথুসিয়ানরা ম্যালথাসের তত্ত্বের মৌলিকতা সৃষ্টি করলেও তারা ম্যালথাসের জন্ম নিয়ন্ত্রণ সংক্রান্ত নৈতিক নিষেধ ব্যবস্থা দ্বারা সন্তুষ্ট নন। তারা মনে করেন নরনারীর আকর্ষণজনিত আনন্দের উপরে কোনো রকম প্রভাব ছাড়াই জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করা সম্ভব। তাদের মতে সন্তান উৎপাদন নির্ভর করে দম্পতির আর্থিক, ধর্মীয় এবং সামাজিক অবস্থার উপর। যৌন মিলনকেও তারা স্বাভাবিক বিষয় হিসাবে দেখেছেন এবং বলেছেন যে সামর্থ্যের অধিক সন্তান কাম্য নয়। কৃত্রিম জন্ম নিয়ন্ত্রণের উপায়গুলিকে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন। তাহলে এটাই হচ্ছে তোমার নব্য ম্যালথুসিয়ান তত্ত্ব। হ্যাঁ, এরপরে দেখো কি আছে, ম্যালথাস কর্তৃক বর্ণিত জনসংখ্যা নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে লেখো। তাহলে ম্যালথাস কর্তৃক যে জনসংখ্যা নিয়ন্ত্রণ পদ্ধতি আছে সেটা এবার আমাদেরকে পড়তে হবে, যে জনসংখ্যা নিয়ন্ত্রণ কীভাবে সম্ভব সেটা সম্পর্কে বলছে। তাহলে দেখো ম্যালথাস কর্তৃক বর্ণিত জনসংখ্যা নিয়ন্ত্রণ পদ্ধতি বলছে ম্যালথাস জনসংখ্যার জ্যামিতিক হারে বৃদ্ধি এবং খাদ্য উৎপাদনের গাণিতিক হারে বৃদ্ধির সমস্যার সমাধানে জনসংখ্যা নিয়ন্ত্রণের দুটি পদ্ধতির কথা উল্লেখ করেন, যথা প্রতিকূল নিয়ন্ত্রণ পদ্ধতি আর প্রতিরোধমূলক নিয়ন্ত্রণ পদ্ধতি। প্রতিকূল নিয়ন্ত্রণ পদ্ধতি কোনটাকে বলছে? বলছে যেসব প্রাকৃতিক এবং অনিবার্য কারণের মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রিত হয়, যেমন দুর্ভিক্ষ, মহামারী, রোগ, যুদ্ধ, দাঙ্গা প্রাকৃতিক দুর্যোগ প্রভৃতি। এসব নিয়ন্ত্রণকে তিনি বেদনাদায়ক এবং অনিবার্য বলে উল্লেখ করেন। আর প্রতিরোধমূলক নিয়ন্ত্রণ পদ্ধতি যেসব সামাজিক বা ব্যক্তিগত অভ্যাসের মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধিকে আগেই নিয়ন্ত্রণ করা যায়, যেমন বিলম্বিত বিবাহ, সংযম বা ব্রহ্মচর্য, পরিবার পরিকল্পনা ও জন্ম নিয়ন্ত্রণ, অর্থনৈতিক সীমাবদ্ধতা মেনে সন্তান ধারণ প্রভৃতি। এইসব নিয়ন্ত্রণকে তিনি ইতিবাচক এবং নৈতিক বলেছেন। তাহলে এই গেল তার ম্যালথুসিয়ান নিয়ন্ত্রণ পদ্ধতি। এরপর দেখো ম্যালথুসিয়ান ট্র্যাপ কাকে বলে? তাহলে ম্যালথুসিয়ান ট্র্যাপ কথাটি কি? দেখো ট্র্যাপ বা ফাঁদ, ট্র্যাপ কথাটির অর্থ হচ্ছে ফান বা জাল। তাহলে কি বলছে দেখো, বলছে ম্যালথুসিয়ান ফান বা ম্যালথুসিয়ান ট্র্যাপ হলো এমন একটি অবস্থা যেখানে জনসংখ্যা বৃদ্ধি সর্বদা খাদ্য এবং সম্পদের উৎপাদন বৃদ্ধিকে ছাড়িয়ে যায়। ম্যালথাসের তত্ত্ব অনুযায়ী কৃষিতে প্রযুক্তিগত উন্নতির ফলে খাদ্য উৎপাদন বাড়লে সাধারণত মাথাপিছু আয় বৃদ্ধি পাচ্ছে বলে মনে হয়। বাস্তবে সেই আয় বৃদ্ধি ঘটে না, কারণ এই ধরনের উন্নতি একই সঙ্গে জনসংখ্যাকেও বাড়িয়ে তোলে। এই বর্ণিত জনসংখ্যা পরবর্তীতে খাদ্য সংকটের কারণ হয়ে ওঠে, কারণ নতুন জনসংখ্যার বসবাসের জন্য এমন জমির প্রয়োজন হয় যা আগে ফসল ফলানোর কাজে ব্যবহার করা হতো। এমন জমিকে দখল করে জমির পরিমাণকে কমিয়ে দেয়। ফলস্বরূপ ব্যাপক দুর্ভিক্ষ এবং মহামারী ছড়িয়ে পড়ে। এই ম্যালথুসিয়ান সংকটের মাধ্যমে জনসংখ্যা আবার পূর্বের স্তরে নেমে আসে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার ম্যালথুসিয়ান ট্র্যাপ
বা ম্যালথুসিয়ান ফান বা ম্যালথুসীয় জাল। ঠিক আছে, এরপর দেখো বলছে কাকে কেন জনসংখ্যা হতাশা তত্ত্বের জনক বলা হয়। দেখো ম্যালথুসিয়ান জনসংখ্যা তত্ত্ব যেটা আছে সেটা কিন্তু কতগুলো নামে পরিচিত। ঠিক আছে, একটা হচ্ছে জনসংখ্যা হতাশা তত্ত্ব, দেখো এখানে আমি বলে দিই তিনটে নামে পরিচিত। একটা হচ্ছে জনসংখ্যা হতাশা তত্ত্ব, একটা হচ্ছে তোমার জনসংখ্যার জৈবিক এবং সামাজিক তত্ত্ব, হ্যাঁ, আর অন্যটা হচ্ছে তোমার ম্যালথুসিয়ান তত্ত্ব। তাহলে এই যে তোমার এখানে যে প্রশ্নটা বলেছে যে কাকে কেন জনসংখ্যা হতাশা তত্ত্বের জনক বলা হয়, তাহলে ম্যালথাসকেই কিন্তু জনসংখ্যার হতাশা তত্ত্বের জনক বলা হচ্ছে। তার কারণ কি, উনি বলছেন যে জনসংখ্যা বৃদ্ধিটা হচ্ছে তোমার একটা হতাশা, অর্থাৎ তোমার দুর্ভিক্ষ এবং বিপর্যয়ের একটা কারণ হতে পারে, যার জন্য তাকে হতাশা তত্ত্বের জনক বলা হচ্ছে। দেখো এখানে কি লিখছে আমি সেটা বলি, যে ম্যালথাসের তত্ত্বটি অর্থনীতিবিদ এবং সমাজবিজ্ঞানীরা অযৌক্তিক, হতাশাজনক এবং নৈরাশ্য পীড়িত বলে অভিহিত করেছেন। ম্যালথাস তার তত্ত্বে প্রযুক্তিগত উন্নতিকে অস্বীকার করেছিলেন এবং তার সঙ্গে তার তত্ত্বে প্রতি 25 বছর অন্তর জনসংখ্যা এবং খাদ্য উৎপাদন যে হারে বৃদ্ধি পাওয়ার কথা তিনি বলেছিলেন তা বাস্তবে ভিত্তিহীন। এছাড়াও পরিবহন ব্যবস্থার উন্নতিকে তিনি স্বীকার করেননি। এই সকল কারণে ম্যালথাসকে জনসংখ্যার হতাশা তত্ত্বের জনক বলা হয়। ঠিক আছে, উনি কিন্তু জনসংখ্যা বৃদ্ধিটাকে পজিটিভভাবে নেননি, এটাই হচ্ছে তার হতাশা, যার জন্য তাকে হতাশা তত্ত্বের জনক বলা হচ্ছে। এরপরে দেখো 13 নম্বর কি আছে, বলছে যে ম্যালথুসিয়ান তত্ত্বের সমালোচনার আঙিনায় জনসংখ্যা বৃদ্ধির ইতিবাচক দিকটি উল্লেখ করো। অর্থাৎ তার সমালোচনা করে জনসংখ্যা বৃদ্ধির যে ইতিবাচক দিকটি আছে সেই ইতিবাচক দিকটি নিয়ে আলোচনা করতে বলছে। তাহলে দেখো ম্যালথাসের আশঙ্কা ছিল জনসংখ্যা বৃদ্ধি আটকাতে না পারলে দেশে দুঃখ দুর্দশা ঘনিয়ে আসবে, কিন্তু দেখা গেছে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যদি জাতীয় আয় বৃদ্ধি করা সম্ভব হয় তবে জনসংখ্যার বৃদ্ধি দেশের জন্য আশীর্বাদ স্বরূপ। সম্পদের ভিত্তিতে কাম্য জনসংখ্যা সর্বদা দেশের উন্নতিতে সহায়তা করে। এছাড়া জনসংখ্যা বৃদ্ধির ফলে শ্রম শক্তি, শ্রম বিভাগ এবং কর্মদক্ষতা যে বৃদ্ধি পায় তিনি তার তত্ত্বে ভাবেননি। ঠিক আছে, তাহলে এটা তিনি ভাবেননি, অর্থাৎ তার সমালোচনা করে পরে কিন্তু জনসংখ্যা বৃদ্ধিটাকে পজিটিভ কিন্তু ধরা যায়। উনি সেটাকে নেগেটিভ বলেছেন ওনার তত্ত্বে, কিন্তু সমালোচনা করে দেখা যাচ্ছে যে সেটা পজিটিভও হতে পারে, সেটাই কিন্তু এখানে তোমার বলা হয়েছে। এরপরে দেখো যেটা আছে ম্যালথাসের তত্ত্বটি জনসংখ্যা হতাশা তত্ত্ব বা জৈবিক সামাজিক তত্ত্ব নামে পরিচিত, এটা তো বললাম। এবার দেখো এখানে বলছে যে ম্যালথাসের তত্ত্বের ভিত্তি দুটি কী কী, মূল ভিত্তি দুটি কী কী। তাহলে দেখো জনসংখ্যা তত্ত্ব উনি যেটা দিয়েছেন, একটা তোমার ওই জ্যামিতিক হারে বৃদ্ধি আর খাদ্য উৎপাদন জ্ঞানিতিক হারে বৃদ্ধি, এই দুটোই হচ্ছে তার জনসংখ্যা তত্ত্বের মূল দুটি ভিত্তি। তাহলে যদি তোমাদের প্রশ্ন আসে এরকমভাবে, তাহলে কিন্তু উত্তরটা তোমাদের এইভাবেই লিখতে হবে। তাহলে দেখো জনসংখ্যা তত্ত্ব অনুসারে, ম্যালথাসের তত্ত্ব অনুসারে জনসংখ্যা বৃদ্ধি পায় গুণোত্তর হারে 1 2 3 4 1 2 4 8 16 সরি 1 2 4 8 16 মানে জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে, এবং খাদ্যের যোগান বৃদ্ধি পায় কীভাবে, সমান্ত শ্রেণী অনুসারে, যেমন 1 2 3 4 5, অর্থাৎ অনিয়ন্ত্রিত জনসংখ্যা আর আয়তন প্রতি 25 বছর দ্বিগুণ হওয়ার সম্ভাবনা থাকে। তবে তিনি তার তত্ত্বে জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণের ক্ষেত্রে দুটি পদ্ধতির কথা বলেছেন, এক হচ্ছে অমোঘ পদ্ধতি, একটা প্রতিষেধক পদ্ধতি। ঠিক আছে, তাহলে উনি যে দুটো ভিত্তির কথা বলেছেন সেই দুটো ভিত্তি তোমার হচ্ছে ওই দুটোই, যে তোমার একটা হচ্ছে তোমার মূল ভিত্তি হচ্ছে তোমার এই দেখো অনিয়ন্ত্রিত জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে এবং জীবনধারণ অত্যন্ত প্রয়োজনীয় উপকরণ খাদ্য বৃদ্ধির ঘটে গাণিতিক হারে। অর্থাৎ ম্যালথাসের হিসাব অনুসারে জনসংখ্যা বৃদ্ধি গুণোত্তর হারে যেমন 1 2 4 8 16, অন্যদিকে খাদ্যের যোগান বৃদ্ধি পায় সমান্ত শ্রেণী অনুসারে, যেমন 1 2 3 4 5 ইত্যাদি অনুসারে। এই দুটোই হচ্ছে তার ভিত্তি, একটা হচ্ছে তোমার জনসংখ্যা জ্যামিতিক বৃদ্ধি আর খাদ্য সরবরাহ গাণিতিক বৃদ্ধি, এই দুটোই হচ্ছে তার জনসংখ্যার তার তত্ত্বের মূল দুটি ভিত্তি। এরপর দেখো শেষ প্রশ্ন যেটা আছে যে ম্যালথাস চক্র কী। তাহলে ম্যালথাস চক্র কোন জিনিসটাকে বলছে, ম্যালথাস চক্র ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বকে বোঝায়, যেখানে বলা হয় যে জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে কিন্তু খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে, যা একসময় দুর্ভিক্ষ এবং অন্যান্য বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে তোমার ম্যালথাস চক্র। আর এই দেখো এখানে এইটা হবে তোমার
ছবি ম্যালথাস চক্রের, ঠিক আছে। এখানে ম্যালথাস চক্র, দেখো এখানে জনাধিক্য অর্থাৎ এখানে প্রাকৃতিক প্রতিরোধ আর খাদ্য এবং জনসংখ্যার ভারসাম্য অবস্থা। এই অবস্থাটা যখনই তোমার বিঘ্নিত হবে তখনই কিন্তু জনাধিক্য দাঁড়াবে এবং প্রাকৃতিক প্রতিরোধের সাহায্যে সেটা আবার নিয়ন্ত্রিত হবে। এই জিনিসটাকে বলছে ম্যালথাস চক্র। এই ছবিটা কিন্তু তোমরা দিতে পারো। তাহলে দেখো আমি তোমাদের ম্যালথাস চক্রটা সম্পর্কে আলোচনা করলাম, জনসংখ্যা বৃদ্ধির তত্ত্ব। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।